ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3929 মামলায় কী কী পয়েন্ট তুলে ধরে রিভিউ পিটিশন দাখিল করা উচিত সুপ্রিম কোর্টে। 7টি লজিক্যাল পয়েন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে রিক্রুটমেন্ট নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ 42,949 এবং 16,500, বেসিক্যালি এটা 16,500-র উপর ভিডিও। তো এই দুটো রিক্রুটমেন্ট যে সরকারি আমলার আমলে হয়েছিল, অর্থাৎ মানিক ভট্টাচার্য তৎকালীন প্রেসিডেন্ট, তিনি জেলে রয়েছেন দুর্নীতির কারণে। এবং যে বেসরকারি সংস্থা যাদেরকে দিয়ে প্যানেল তৈরি, ওএমআর শিট প্রস্তুত করা এবং আরও যাবতীয় কাজগুলো করানো হয়েছে, তাদের সেই বেসরকারি সংস্থারও কিন্তু কর্ণধার এবং তার প্রোগ্রামিং অফিসার, তারাও কিন্তু দুর্নীতির কারণে এই মুহূর্তে কিন্তু জেলে আছে। তো যাই হোক, আমরা শুরু করি যে কোন 7টা লজিক্যাল পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে, আমরা পরপর দেখাবো। তো 3929 রিভিউ পিটিশন 7টা লজিক্যাল পয়েন্ট। নাম্বার 1, 16,500 পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি অর্থাৎ ভ্যাকান্সি প্রজেকশন সমেত বিজ্ঞপ্তি কোনোদিন প্রকাশই হয়নি। নাম্বার 2, এক্সপায়ারি অফ দ্য প্যানেল, সেক্ষেত্রে 738 কোশ্চেনবল মামলা থেকে চাকরি এবং 478 অফলাইন, এটাও আমরা আলোচনা করব। দেন নাম্বার 3, কারেকশন নোটিশ 29/11/2023, অ্যাকচুয়ালি এটা 2022 সাল হবে, 29/11/2022 হবে। দেন 4 নম্বর হচ্ছে টিনা মণ্ডল কেস, যেটাতে অ্যাডক কমিটি নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেছিলো, এই কারেকশন নোটিশটাকে চ্যালেঞ্জ করে এই মামলাটা হয়। দেন 5 নম্বর হচ্ছে রমেশ মালিক প্যানেল পাবলিকেশন, যেটা সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রে রয়েছে, জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চের যে মামলা, কিছু অর্ডার আমরা দেখবো, সেক্ষেত্রে এইগুলোকে তুলে ধরে রিভিউ পিটিশন দাখিল করা উচিত বলে মনে করছি। দেন 6 নম্বরে ম্যাট 244 অফ 2023, যেটাতে স্টে দিয়েছে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ প্যানেল প্রোডাকশন বা পাবলিকেশনের উপরে স্টে যেটাতে রয়েছে। দেন 7 নম্বর হচ্ছে রুল 8, এটা নিয়ে ডিভিশন সুপ্রিম কোর্ট একাধিক মন্তব্য এই বিষয় নিয়ে করেছে, তো সেই রুল 8 নিয়ে আমরা আলোচনা করব। তার 5% প্যানেল এবং 8/6 যেটা রয়েছে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তো শুরু করা যাক আমাদের পয়েন্ট নাম্বার 1 নিয়ে, যেখানে 16,500 পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশই হয়নি। দেখুন, একটি মাত্র রুলস, সেটা হচ্ছে 2016 যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ রুলস, তার বেসিসে 3টে রিক্রুটমেন্ট কিন্তু হয়ে গেল। একটা হচ্ছে 42,949, তার ক্ষেত্রে ভ্যাকেন্সি প্রজেকশন প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছিল, যদিও সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে লাস্ট যে রিক্রুটমেন্ট হলো 11,765, যেটা 2022-এর, 2016 রিক্রুটমেন্ট রুলসকে ফলো করেই হয়েছে। সেক্ষেত্রে কিন্তু স্টেট ওয়াইজ হলেও কিন্তু ভ্যাকেন্সি প্রজেকশন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছিল, কিন্তু কাকতালীয়ভাবে 16,500 ক্ষেত্রে এরকম এক পাতা নোটিফিকেশান দিয়ে কোনো ভ্যাকান্সি প্রজেকশন ছাড়াই কিন্তু গোটা বিজ্ঞপ্তি কিন্তু না দিয়ে তারা কিন্তু একটা প্রক্রিয়া ইনিশিয়েট করেছে। কেউ জানে না কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি, কোন মিডিয়ামে কতগুলো ভ্যাকান্সি, কোন কাস্টে কতগুলো ভ্যাকান্সি প্রোভাইড করা হয়েছিল। তো সেটা কিন্তু আজও একটা কোথাও গোলক দাদার মধ্যে রয়েছে। তো এক যাত্রায় পৃথক ফল হবে না, এটাই কাম্য। তো একটি রিক্রুটমেন্ট রুলসের ভিত্তিতে 3টি নিয়োগ যদি হয়, সেক্ষেত্রে এত ভেদভাব কেন? স্টেট ওয়াইজ ক্ষেত্রে 11,765 ভ্যাকান্সি পজিশন দিল, বাট 16,500-তে দেয়নি কেন? এটা জিজ্ঞাসা থাকবেই। দেন আমরা চলে আসবো পয়েন্ট নাম্বার 2, এক্সপায়ারি অফ দ্য প্যানেল। তো একদম কোর্টের অর্ডার ও অ্যাডিশনাল প্যানেলের কথা, সুপ্রিম কোর্টের অর্ডার আমরা দেখেছি, একটা ইনিশিয়াল প্যানেল, দেন তারপরে 2টো অ্যাডিশনাল প্যানেল। গোটাটা নিয়ে হচ্ছে 16,500, 738 এবং 478 দুটোই একটি অবিচ্ছেদ্য অংশ। তো 12,000 যে প্যানেল প্রথমে প্রকাশিত হয়েছিল, সেটার ক্ষেত্রে 15/2/2021 সেই প্যানেল প্রকাশ করে, এবং সেক্ষেত্রে তার ভ্যালিডিটি 14/2/2022। তো সেখানে গিয়ে সেটা এক্সপায়ার করছে। তো তারপরে সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক 478ও অবিচ্ছেদ্য অংশ হচ্ছে, যেটা অফলাইনের যে প্যানেল প্রকাশিত হয়েছিল, যে অফলাইন ক্যান্ডিডেটে যারা জমা দিয়েছিল তাদের ক্ষেত্রে প্যানেল বেরোয় হচ্ছে 15/11/2021, সেক্ষেত্রে তার ভ্যালিডিটি হচ্ছে 14/11/2022। এবং পরবর্তী ক্ষেত্রে 738 যে পোস্টবুলের মামলা, সেখান থেকেও 24/3/2022 738 জনকে নিয়োগ দেওয়া হয়, এবং সেক্ষেত্রে তার ভ্যালিডিটি 23/3/2023। তো এবং সেক্ষেত্রে তার আলী হাসান মণ্ডল যে মে মাসে তারা মামলাটা দায়ের করেছিল, 17 তারিখ মেবি, 20 বা 17 তারিখ হবে। তো সেক্ষেত্রে দেখুন, এই 478 এবং 738 এখানে কিন্তু সাধারণ নট ইনক্লুডেড প্রার্থীরাও ঢুকেছে। এক আধটাকে সামনে এনে এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারে, যে এই 478 বা 738-এর মধ্যে কিন্তু নট ইনক্লুডেড প্রার্থীরা কিন্তু এখানে ঢুকেছিলেন, এবং সেক্ষেত্রে এর ভ্যালিডিটি কিন্তু দেখুন, তার আগে কিন্তু আলী হাসান মণ্ডলের কেস, তাহলে ভ্যালিডিটি 2023 পর্যন্ত হলেও কেন আলী হাসান মণ্ডলকে এক্সপায়ারি অফ দ্য প্যানেল বলা হচ্ছে? তো এটা একটা পয়েন্ট হতে পারে। দেন আমরা চলে আসবো 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কারেকশন নোটিশ, যেটা কিনা 29/11/2023 সাল, অ্যাকচুয়ালি 2022 সালে প্রকাশিত হয়েছিল। তো দেখতে পাচ্ছি 29/11/2022, এটা কোনটা না, এটা হচ্ছে ব্রেকআপ তালিকা যেটা দিয়েছিল, এবং শেষ দিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল বলে চালানোর চেষ্টা করে গেছে। ইভেন 5% প্যানেল মামলার, যেটাতে রাকেশ মণ্ডল 5% প্যানেল মামলা, যেখানে গিয়ে 42,949 যে 5% সেখানে শেষ দিন পর্যন্ত, জাস্ট কয়েকটা দিন আগে, এই মাসেই, তো সেক্ষেত্রে পর্ষদ কিন্তু সুবীর সান্যালবাবু কিন্তু বলে গেছে যে সেটা হচ্ছে প্যানেল, এবং ইভেন রমেশ মালিক মামলাতেও তারা বলে গেছে এটা প্যানেল। যদি সেটা প্যানেল হয়, তো
সেই প্যানেলের কিন্তু অনেকগুলো ইরেগুলারিটি আছে, অনেক ভুলভ্রান্তি আছে, তাই নিয়ে একটা নোটিশ কিন্তু তারা করে 29/11/2022 থেকে। কিন্তু এই নোটিশটা এখনও পর্যন্ত সংশোধনী করবে বলে ফেলে দিয়েছে। 2 বছর অতিক্রান্ত হতে গেল, এই নোটিশের কিন্তু কারেকশন হয়নি। তো এটাও কিন্তু ওই রিলেটেড প্যানেল, মানে প্যানেল রিলেটেড ইস্যু, তো সেটা এখনও পর্যন্ত কারেকশন হয়নি, এখনও পেন্ডিং ইস্যু। তাহলে কি করে তার গোটা প্রসেসটাকে ইনভ্যালিড বা প্যানেল এক্সপায়ারি বলে দেওয়া যায়? তো এইটাও কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে এই মামলার ক্ষেত্রে, রিভিউ পিটিশন দাখিলের ক্ষেত্রে। দেন আমরা চলে আসবো 4 নম্বর পয়েন্টে, টিনা মণ্ডল কেস। খুব গুরুত্বপূর্ণ। এই যে 29/11/2022 তারিখের যে নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের থেকেই দেয় যে আমরা অনেক ভুল ত্রুটি করেছি, আমাদের অনেকগুলো এখানে ভুল ভ্রান্তি রয়েছে, তো সেগুলোকে আমরা কারেকশন করব, যেটা আজ পর্যন্ত 2022 নোটিফিকেশান 2024 এখনও পর্যন্ত কারেকশন করেনি। এই নোটিফিকেশানটাকে চ্যালেঞ্জ করে কিন্তু মামলা হয় টিনা মণ্ডলের কেস, এবং সেই মামলায় অ্যাডক কমিটি, যে অ্যাডক কমিটি কিন্তু 20 রিক্রুটমেন্ট, অর্থাৎ 2020 সালের যে 16,500 রিক্রুটমেন্ট, সেখানে অনেকগুলো প্রশ্নচিহ্ন তুলে দেয়। কিছু ইরেগুলারিটি আপনাদের দেখিয়ে দেবো, যে মাধ্যমিকের নাম্বার যেখানে ম্যাক্সিমাম 5 পেতে পারে, তার এগ্রিগেট হচ্ছে 5, সেখানে গিয়ে 5-এর অতিরিক্ত অনেকে পেয়ে গেছেন। দেখুন মাধ্যমিকের স্কোর 6, 7-এর উপর 5, 5, 7 এরকম নাম্বার দেওয়া আছে। এইচএসের ক্ষেত্রে এরকম নাম্বার ম্যাক্সিমাম তা 10 পেতে পারে, তো 11 পেয়ে গেছে, 10-এর উপরে পেয়ে গেছে। এরকম কিন্তু ইরেগুলারিটিস কিন্তু এই মামলার ক্ষেত্রে তুলে আনা হয়, এবং সেক্ষেত্রে এই মামলা যখন চলে তখন জাস্টিস গাঙ্গুলি মশাই একটা অর্ডার দিয়েছিলেন, সেটা 12 নম্বরে আছে। ইট হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য মিস্টার ব্যানার্জি, লার্নেড অ্যাডভোকেট ফ্রম দ্য বোর্ড, দ্যাট দ্য সেক্রেটারি অফ দ্য বোর্ড অফ দ্য মিস আর সি বাগচি ওয়াজ নট এ মেম্বার অফ দ্য অ্যাডক কমিটি, অর্থাৎ আর.সি. বাগচি অ্যাডক কমিটির মেম্বারই ছিলেন না। দেন পরবর্তী ক্ষেত্রে কী বলা আছে, দেয়ারফর আই ডিরেক্ট দ্য সিবিআই টু টেক ইমিডিয়েট স্টেপ টু ইন্টারোগেট দ্য মেম্বার্স অফ দ্য অ্যাডক কমিটি ডিউরিং হুজ টিনেজার দিস 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ কন্ডাক্টেড। অর্থাৎ এই 2020 সালের যে অ্যাডক কমিটি যেটা তৈরি হয়েছিল, যার বিশেষে এই নিয়োগগুলো হয়েছে এবং এতগুলো ইরেগুলারিটি ধরা পড়ে গেছিলো, তাদেরকে কিন্তু ইন্টারোগেট করার জন্য সিবিআইকে ডিরেকশন দেন। সেই মামলা কিন্তু পেন্ডিং রয়েছে। ইফ সিবিআই থিংস, যদি সিবিআই মনে করে, দে ক্যান টেক অল দ্য মেম্বার্স অফ দেন দ্য অ্যাডক কমিটি ইনক্লুডিং সেইড মানি ভট্টাচার্য ইনটু দেয়ার কাস্টাডি অফ দ্য কাস্টাডিয়াল ইন্টারোগেশন, অর্থাৎ সেক্ষেত্রে ওই জেলে গিয়ে কিন্তু তারা জেরা করতে পারে, সেই বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে, এবং সেই মামলা কিন্তু পেন্ডিং। এবং এই মামলা কিন্তু একাধিক বিষয় উঠে আসে, কারণ এই যে 29/11/2022 নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু এখনও তার কারেকশন হয়নি, এখনও সেটা কিন্তু জ্যান্ত রয়েছে, কারণ কারেকশনটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে করতে হতো। তো সেটাকে চ্যালেঞ্জ করে এই মামলাও কিন্তু পেন্ডিং রয়েছে। তো এগুলো কিন্তু এখনও কী বলবো, এখনও কন্টিনিউয়েশন অবস্থায় আছে। দেন পরবর্তী ক্ষেত্রে চলে আসি রমেশ মালিক মামলা, রমেশ মালিক প্যানেল পাবলিকেশন, যেটা সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চের মামলা। তো সেই মামলাতে দেখুন কী ডিরেকশন দিয়েছিল এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জাস্টিস অমৃতা ম্যাডাম। The board is also directed to publish the panel in the terms of Rule 8 of the West Bengal Primary School Teacher Recruitment Rules 2016 in respect of the recruitment process of the year 2016 and 2020 by 3rd November 2023। এই ক্ষেত্রে কোনো পরিষ্কার বলা আছে, যদি কেউ বলে যে 5% প্যানেলে কোনো মামলা হয়নি, তো 5% মামলা কিন্তু অলরেডি হয়ে গেল। কেন বলছে এই কথা? দেখুন 5% মামলা এই কারণেও হচ্ছে, কারণ এই রুল 8 মানে রুল 8(5) মানে গোটা প্যানেল, এবং এই রুল 8-এর সাবক্লস 6 যেটা আছে সেটাতে 5% অ্যাডিশনাল প্যানেল, অর্থাৎ 105% প্যানেলের ডিরেকশন। সেই মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চে রমেশ মালিকের ক্ষেত্রে হয়ে গেল, এবং পরবর্তী ক্ষেত্রে এটাতে স্টে পড়ে, সেটা আলাদা বিষয়। বাট 105% প্যানেলের ডিরেকশন কিন্তু জাস্টিস অমৃতা ম্যাডাম দিয়ে দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে এই মামলায় কিন্তু কেউ বলতে পারে যে 5% কোনো মামলা হয়নি। তো মামলা কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে, এবং সেক্ষেত্রে 5% গোটা অংশটা প্যানেল কিন্তু আপাতত স্টে অবস্থায় আছে। তো সেটার ক্ষেত্রে কী করে প্যানেল এক্সপায়ার করে যায়, তো এই একটা বিষয় হতে পারে। দেন এক্ষেত্রে আরেকটা জিনিস দেখাবো, যে সুপ্রিম কোর্টের একটা কথা এখানে বলা আছে, দ্য প্রাইমারি contention of the Mr. Jaydeep Gupta and Ms. Meenakshi Arora, learned senior counsel, is rooted in the provision of the recruitment rules 2016. They would refer to the procedure of the selection specified the rule 8, আবার সে rule 8 কথা of the recruitment rules 2016 to connected that the merit list based on the evaluation conducted of the various parameters। অর্থাৎ এই মেরিট লিস্ট প্রস্তুতির কথা কিন্তু বলা আছে, এবং পরবর্তীতে একটা লাইন আপনাদের দেখায়, following which marks are awarded to candidate eventually, the merit list to in published and thereafter appointments are to be made on the basis of the marks secured by the candidate। এইখানে কথা হচ্ছে in the evaluation process specified, অর্থাৎ এই যে কথাটা বলা আছে মেরিট লিস্ট, মেরিট লিস্ট কাকে বলবে? মেরিট লিস্ট তো তাকেই বলবে যেখানে নম্বর উল্লেখ থাকবে, মার্কস সিকিউর, কত মার্কস সিকিউর করেছে, কোথায় নাম্বার, তো ওটাকে মেরিট লিস্ট কে বলছে?
ইভেন সুপ্রিম কোর্টে ইন্ডিয়া সানি সহ একাধিক জাজমেন্টে আছে যেখানে গিয়ে মেরিট লিস্ট কাকে বলা হবে সে বিষয়ে উল্লেখ করা আছে যে মেরিট লিস্ট মানে হচ্ছে সেখানে একটা নাম্বার প্রোভাইড করবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তালিকা বের করেছিল সেখানে নাম্বার ছিল না 16,500 ক্ষেত্রে, তাহলে ওটা মেরিট লিস্টই নয়। এইভাবে কিন্তু কাউন্টার করা যেতে পারে। যেমনটা 11,765 ক্ষেত্রে মেরিট লিস্ট কী করে আছে, অ্যাভেলেবেল আছে সার্ভারের দিন, ওখানে প্রত্যেকের নাম্বার, টেটের স্কোর দিনে যেভাবে বলছে যে বিভিন্ন প্যারামিটারে সেট করা হবে, তো সেক্ষেত্রে প্যারামিটারগুলো কোথায় কিছু তো উল্লেখ নেই, শুধু নাম কাস্ট ক্যাটাগরি দিয়ে র্যাঙ্ক দিয়ে ছেড়ে দিয়েছে। তো সেটাকে মেরিট লিস্ট বলাই যাবে না। মেরিট লিস্ট বলতে গেলে সেখানে নাম্বার ইনপুট করা থাকবে। তো মেরিট লিস্ট পাবলিশই হয়নি, ওটা মেরিট লিস্টই নয়। ঠিক আছে, তো যাই হোক এটা একটা বিষয় হতে পারে। দেন চলে আসছি পরের পয়েন্ট, ম্যাট 244 অফ 2023 স্টে দিয়েছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এই যে আট মোতাবেক প্যানেল পাবলিকেশন, অর্থাৎ 100% প্যানেল এবং তার 5% প্যানেল, 16,500 এবং তার 5% মানে 825 প্যানেল, যেটার ডিরেকশন জাস্টিস অমৃতা ম্যাডাম দিয়েছিলেন, তো সেইটার উপর কিন্তু ডিভিশন স্টে দিয়ে দিল। অর্থাৎ এই মামলা পেন্ডিং, এখনও পর্যন্ত স্টে আছে। তো সেক্ষেত্রে ইন দ্য ভিউ অফ দ্য অ্যাফোরসেড অপারেশন অফ দ্য ইমপিউন্ড অর্ডার অফ দ্য ডেটেড 12 ডিসেম্বর 2023 শ্যাল রিমেনিং স্টে ফর এ পিরিয়ড অফ দ্য 4 উইকস। অর্থাৎ সেক্ষেত্রে ডিভিশন যখন জাস্টিস সৌমেন ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তপব্রত স্যারের বেঞ্চে কিন্তু এই মামলা এখনো চলছে। তো পেন্ডিং কিন্তু প্যানেল পাবলিকেশনের উপর কিন্তু বা প্রোডাকশনের উপর কিন্তু স্টে আছে। তো সেই স্টেটা মানে হচ্ছে প্যানেল এখনো 105% প্যানেল কিন্তু এখনো বেরোয়নি, এখনও পর্যন্ত বেরোয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ কোথাও দেখাতে পারবে না যে 105% প্যানেল তারা দিয়েছে। তো সেই মামলা কিন্তু কলকাতার কোঅর্ডিনেট বেঞ্চ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দুটোতেই কিন্তু স্টে আছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী করে এখানে জাজমেন্ট দেয় যে টোটাল গোটা অংশটা প্যানেল এক্সপায়ার করে গেছে। তো প্যানেল এক্সপায়ার ঘটনা ঘটবে না, কারণ প্যানেল প্রোডাকশান এবং অমৃতা ম্যাডামের একটা কথা মনে করি দিই, অমৃতা ম্যাডামের শুনানি চলাকালীন একাধিক অর্ডারে তিনি ক্লারিফিকেশন করেছে যে 8(5) রুল মোতাবেক প্যানেল তৈরি হয়নি 16,500 ক্ষেত্রে। তো সেটাও কিন্তু এখানে অ্যাটাচমেন্ট করা যেতে পারে। যাই হোক এই বিষয়টা গেল যে এই মামলা এখনও পেন্ডিং আছে, এই মামলা এখনও চলছে, প্যানেল পাবলিকেশন বা প্রোডাকশন এখনও পর্যন্ত হয়নি রুল মোতাবেক, এবং 8/6 তো দেয়নি, অর্থাৎ 5% প্যানেল দেয়নি। তো এখান থেকে এই দুটো পয়েন্ট কিন্তু উঠে আসতে পারে। এবং আলটিমেটলি যে পয়েন্ট আপনাদের দেখো, সুপ্রিম কোর্টের অর্ডারে যেটা উল্লেখ করা আছে সেটা এসসি মানে সুপ্রিম কোর্ট রুল 8 যেটা 5% প্যানেল এবং 8/6 যে রুল, সেটাকে আরও ক্লারিফাই করে দিই। অ্যাজ আর্লিয়ার নোটেড দ্য রিক্রুটমেন্ট অফ দ্য প্রাইমারি স্কুল টিচার ইজ governed by the recruitment rules 2016. The rule 8 provides for the procedure of the selection candidate after prima facie scrutiny of application form by the selection committee candidate are made to undergo, এবং সেক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার দেখুন, এখানে রুল 8 বলা আছে। রুল 8 মানে অনলি ফর 16,500 নয়, রুল 8 মানে 16,500 প্লাস 825। সেক্ষেত্রে সেই প্যানেল কোথায় দিয়েছে? তো অলরেডি সুপ্রিম কোর্টের জাজমেন্টের অর্ডার কপিতে কিন্তু রুল 8-এর উল্লেখ আছে, এবং এটাই কিন্তু বড় অস্ত্র হয়ে দাঁড়াবে রিভিউ পিটিশন করার ক্ষেত্রে, যে রুল 8-এ শুধুমাত্র 100% প্যানেল নয়, 105% প্যানেল, তবেই কিন্তু সেই প্যানেল পরবর্তী ক্ষেত্রে এক্সপায়ারি প্রসঙ্গগুলো আসবে এবং মামলার যখন হাইকোর্টে কেউ দ্বারস্থ হচ্ছে সেই বিষয়টা আসবে। তো মোদ্দা কথা এখান থেকে এইটুকু পরিষ্কার হয়ে গেল যে রুল 8 মোটা, যে সুপ্রিম কোর্ট বারবার তার অর্ডারে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে রুল 8 100% প্যানেল নয়, রুল 8 হচ্ছে 105% প্যানেল। তো সেই প্যানেল কিন্তু এক্সপায়ার কিন্তু এখনও পর্যন্ত হয়নি বা এখনও পর্যন্ত দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যার দৌলতে বলাই যায় যে 16,500 সাথে 5% প্যানেল অর্থাৎ 825 প্যানেল যোগ করে এখনও পর্যন্ত কোনো প্যানেল কিন্তু প্রকাশ করেনি। আর একদম পরিষ্কার কথা, 11,765-তে তারা প্যানেল দিয়েছে, সেই প্যানেল সার্ভারে আছে, তার সাথে একই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যদি 11,765 তারা দিতে পারে, তাহলে 16,500-তে সেরকমভাবে কেন নাম্বার সমেত যে নাম্বার ক্যান্ডিডেট পেয়েছে সেই নাম্বার সমেত তারা প্যানেল দিল না? তো এটা একটা বড় প্রশ্ন থাকবে। তো এই কিছু পয়েন্ট নিয়ে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা যেতে পারে। তো এই ছিল আজকে ভিডিও, ধন্যবাদ সকলকে।